আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো যে ঘটনাটা বলতে যাচ্ছি ভাইয়া, ওইটা হলো আমি একজনের থেকে শোনা। তার নাম হলো সুমন, আমার ক্লাসমেট। ও আর কি ঘটনাটা বললো যে মূল কাহিনীটা হয় কি, ওকে মাদ্রাসায় জিন ধরে। জিনে ধরার পরে তো হুজুর সারাইছে আনার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি যে সুন্দর, তোমাকে পরি ধরবে না তা কে ধরবে? তো বললো, ভাই এই কথা বলো, আমার দাদাকেও তো ধরছিল। আমি কি বললো, তোমার দাদাকেও ধরছে? তাহলে শুনি ঘটনাটা। পরে বললো, দেখো বলি যে আমার দাদুর জন্মের কিছুদিন পর, যেমন মনে করো যে সময় 10-12 বছর বয়স, তো আমার দাদু ছিল অনেক সুন্দর দেখতে। তা আমার দাদু অনেক সুন্দর দেখতে হয় কি, কিন্তু মানুষের সাথে কম একবারে কথাবার্তা বলতো। তো অনেক কম কথাবার্তা বলতো, আর মানুষের সাথে চলাফেরাও করতো অনেক কম, একাকী থাকতেই পছন্দ করতো। তো ওই টাইমে সমস্যাটা হয়, ওই বয়সের থেকেই তার সাথে এই জিনটা আসে, কিন্তু কেউই বুঝতে পারে না। তোর বাপ মা মাঝে মধ্যে খেয়াল করতো যে ছেলে একা একা কথা বলে, খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, রাত্রে হঠাৎ ঘুমের মধ্যে পায় না, দেখা যায় যে তাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওই পুকুরের ওইখানে যা বসে থাকে। তো এরকম এরকম কিছু হইতে লাগলো। তো বাপ মা চিন্তা করলো, থাক, ছেলে এমনিতেই তো দেখা যায় জন্মের পর থেকে কারোর সাথে তেমনটা কথাবার্তা বলে না, আস্তে আস্তে বড় হইতাছে, মনে হয় সমস্যাটা বাড়তাছে। তো তেমন যে কিছু একটা হইতাছে বা সমস্যা যে কিছু একটা আগাচ্ছে, এটা যে আমার দাদুর যে মা বাবা কেউ বুঝতে পারে না। তো একদিন হঠাৎই হয় কি, যে দাদু রাত্রেবেলা একটা চিৎকার আওয়াজ শোনা যায়, আমার দাদু ঘুমানো ছিল। তো ওই যে ঘটনাটা বলতেছে যে আমার দাদুর চিৎকারটা ছিল এত বড় যে সবাই একসাথে ঘুমের থেকে উঠে যায়। ওঠার পর দেখা যায় সে বিছনায় নেই, বিছনায় নাই নাই নাই, কই গেল। দেখছি সেই পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় সে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতেছে। তো কথা বলতেছে কিন্তু কেউই তো সামনে নাই। আর এমনভাবে কথাগুলো বলতেছে যে সে কথা বলতেছে, অন্য অপরজন যেন কেউ উত্তর দিতেছে, কিন্তু সামনে কেউই নেই। জাস্ট একটা আলো দেখা যাচ্ছে, হালকা আলো, লাইটের যেমন। তো এমন দেখার পর পরে যে আমার দাদুর যে মা, সে যা বলল, কি ব্যাপার আব্দুল্লাহ তুই এখানে? বলে রাখাবার যে আমাকে ঘটনা বলছে, ওর দাদুর নাম হলো আব্দুল্লাহ। তো যে বললো যে আব্দুল্লাহ তুমি এখানে কি করে এত রাত্রে? প্রায় তো রাত, অনেক রাত হয়েছে। কয়, কি ব্যাপার, আমি এই জায়গায় আসলাম কিভাবে আমি নিজেই তো বলতে পারলাম না। কোন সময় আসলাম, তুমি আমাকে মনে হয় নিয়ে আসছো আম্মু, তুমি এখন বলতেছো যে আমি এই জায়গায় আসছি। তো ওনার মা বুঝতে পারে যে কিছু একটা মানে আছে আমার ছেলের সাথে। তো ছেলেকে কিছু না জানে পরের দিন করে কি, ও দাদুর যে মা একটা মসজিদে হুজুরের কাছে যায়। তো হুজুর বলল, এটা তেমন কিছু না, আপনার ছেলে তো দেখতে সুন্দর, মাশাআল্লাহ একটু সুন্দর, হইতে পারে একটু জিন পরে আসর আছে, আপনি পানিটা নিয়ে যান, পানিটা খাওয়ান, আর সূরা ফালাক নাস পড়া প্রত্যেকদিন গায়ে একটু ফুটু দিয়া দিন। তো এই কথাটা ওনার মা এই কাজ করলো। বললো আবার যে ওই ছেলেকে কিছু বললেন না, কারণ হয় কি, আপনি যদি ওকে এইসব কথা বলেন ও সারাদিন এগুলো চিন্তা করবে, আরও বেশি যদি চিন্তা করে এইসব জিনিসগুলো আর বেশি থাকে কাছে। তো বললো আচ্ছা ঠিক আছে, পানি পুরো খাওয়াইলো। দেখলো যে না, আগের থেকে একটু সুস্থ ছেলেটা, এমন তেমন সমস্যা হয় না। বললো যে তারপরে প্রায় 3-4 বছর কাটতে যায়। প্রতি সময় আরও বড় হয়, যেহেতু ওর দাদুর ঘটনা, আগে তেমন একটা পড়াশোনা ছিল না। তো কাজ করার জন্য গ্রাম থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বলে রাখা ভালো, তার বাড়ি হলো কুমিল্লা, যে ঘটনাটা বলতেছি কুমিল্লার। তো কুমিল্লা থেকে ঢাকায় আসে, ঢাকা মেবি মিরপুরের দিকেই ওঠে বললো। তো ওঠার পরে ওই জায়গায় চাকরি করতেছে, চাকরির জন্য আসে। তো চাকরি করে, বাসায় কথাবার্তা বলে ভালোই। কিন্তু হয় কি, যখন যে সময় ও চাকরি করতে আসে, এই জায়গাটাই মূল সমস্যাটা হয়। কারণ ওই সময় প্রায় বিয়ের বয়স, বললো যে ওই ছেলে বললো যে ওই সময় আমার দাদার বয়স প্রায় 20-22 বছর হবে এমন আর কি, বিয়ে দিবে। তো ওকে বাসায় জানানো হয়, তো অনেক দিন হইলো, তো তুমি কাজ করতেছো, এক কাজ করো, তুমি বাড়িতে আসো, তোমার জন্য একটা মেয়ে দেখছি আমাদের আত্মীয়র ভিতরে, তোমার চাচাতো বোন, ওর সাথে তোমার বিয়ে দেওয়ার কথা। তো বললো বিয়ে দিবা, আচ্ছা ভালো কথা, আমি আসি। পরে যে সময় গ্রামে আসে, গ্রামে আসার পর খেয়াল করলো যে এবার রাত্রে, বিশেষ করে রাত্রে ও দাদু কোনো খাবারই খায় না। রাত্রে খাবারই খায় না, দুপুরেও যদি খায়
কিন্তু রাত্রে কোনো খাবার খায় না, আর হচ্ছে কোনোভাবে কোনো কিছুই খাওয়াইতে পারে না। তো চিন্তা করলো হয়তো ঢাকায় থাকতে থাকতে মনে হয় অভ্যাস হয়ে গেছে, রাত্রে খাবার দাবার খায় না, যাক এটা কোনো ব্যাপার না। তো এটার জন্য আবার কি ওই যে ও যে দাদুর বাবা, সে আবার বলল যে এটা আবার কেমন বদ অভ্যাস, রাত্রে খাবার খাও না, রাত্রে খাবারটা তো বেশি পুষ্টি। তো সে বললো না আমার রাত্রে ক্ষুধা লাগে না, আমি এতদিন ঢাকায় ছিলাম তো ওই জায়গায় কাজ টাজ করতাম, তো ওই জায়গায় রাত্রে না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা মূল কাহিনী ছিল না, কাহিনী ছিল আর কি ওনার সাথে যে পরী ছিল, ওই পরী হয়তো কি তাকে রাত্রে করে খাবার খাইতে, এমনকি প্রত্যেক দিন রাত্রে। তো এই জিনিসটা হয় কি তে এই ঘটনা যখন থেকে হয় সে কাউকেই বলে না। তো একদিন রাত্রে তার মার সন্দেহ হয় কি আমার ছেলে তো কেমন কেমন জানি হয়ে গেছে, ও কেন রাত্রে খাবার খায় না, বা আবার কেমন এখন একা একা থাকে, ছোটবেলায় এমন থাকতো থাকতো এখন তো বড় হয়েছে, আর ওর বিয়ের কথা চলতেছে, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন আসতেছে, ও কারোর সাথে ঠিকভাবে কথাবার্তা বলে না। তো চিন্তা করলো যে একদিন দেখবো যে ও কি করে লুকায় লুকায়। তো দেখলে যে সন্ধ্যার পর সে ঘরে ঢুকা যায়, যেহেতু গ্রাম অঞ্চল অনেক আগের ঘটনা। সন্ধ্যার পরে ঘরে ঢুকা যাওয়ার পরেই ওর মা বাইরে থেকে আমার কথার আওয়াজ শুনতে থাকে, বুঝতে পারে যে ঘরের ভিতর কোনো একটা মেয়ে কণ্ঠ আছে, আর ঘরে অনেক ঘ্রাণ। ঘরে ঘ্রাণ থাকার পর সে চিন্তা করলো কি ব্যাপার, এত সুন্দর ঘ্রাণ, এটা তো সাধারণ কোনো ঘ্রাণ না, আর মেয়ে এত রাত্রে কোন জায়গা থেকে আসবে, আমার বাড়িতে তো কেউ নেই, আমার এক ছেলে আর আমি আর আমার হাজবেন্ড। তো ওনার যে দাদুর মা এটা চিন্তা করতে করতে ঠাস করে করলো কি দরজা খুলে ফেললো। দরজা খোলার পর দেখলো যে একটা বিড়ালটা বের হয়ে গেল, আর তেমন ঘরে কাউকেই দেখলো না। তো জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ তুমি কার সাথে কথা বলতেছিল? পরে বললো মা আমি তো কারোর সাথে কথাবার্তা বলতেছিলাম না, এমনি একা একা। পরে বললো একা একা কথা বললে তো তোমার একা শব্দ শুনতাম, আমি তো একটা মেয়ের কণ্ঠ শুনলাম। কয় তুমি যেহেতু মেয়ের কণ্ঠ শুনছো তাহলে বলো তো মেয়ের সাথে আমি কী কথা বলছি? কয় এটা তো ঠিকভাবে শুনি না, কিন্তু মেয়ের কণ্ঠ শুনছি। বলতেছে যে আম্মু তুমি মুরব্বী হয়ে গেছো তো, এর জন্য হয়তো অনেক আজে বাজে কথাবার্তা শুনছো। পরে এই নিয়ে অনেক কথাবার্তা হয়, পরে এক কথায় সে একভাবেই রাজি হয় না। পরে মূল যে সমস্যাটা শুরু করে যখন তার বিয়ে একবার কনফার্ম হয়ে যায় যে এই মেয়ের সাথেই তার বিয়ে, মানে আর এক সপ্তাহ পরেই বিয়ে, এর মাঝখানে দেখা গেল কি তার শরীর আস্তে আস্তে খারাপ হইতে থাকে। ওই যে আব্দুল্লাহ মানে ওর যে দাদু, আমার ফ্রেন্ডের দাদু, শরীর এতটাই খারাপ হওয়া শুরু হয়। এই জন্য ওর মা বলে কি ব্যাপার, আমার এত সুন্দর একটা ছেলে, নাদুস মধুস চেহারা ছেলে, কি হইতাছে আমার ছেলের সাথে? কিন্তু এই পর্যন্ত তাকে জিজ্ঞাসা করায় যে তোমার শরীর যে খারাপ লাগে কি কারণে এমন খারাপ হইতেছে, ডাক্তারের কাছে নিব বা অন্য কিছু বলো? কয় না আমি ঠিক আছে। তো এই কথা বলার পর কয়দিন পর ছন্দটা আর বেশি বাড়তে থাকে, যে তোমার একটা ইয়ার কাছে যায়, হুজুর কাছে যায়। হুজুর বলে যে তোমার ছেলের সাথে তো একটা পরী আছে, ওর সাথে এটা থাকে, ওর কারণেই হয়তো এমন কিছু হইতাছে। আর ডাইরেক্ট এইভাবে আমি কিছু বলতে পারতাছি না ওকে না দেখে, তুমি এক কাজ করো ওকে নিয়ে আসো। পরে বলে নিয়ে আসবো, আচ্ছা দেখি। পরে ওর মা যা বলে যে তুমি তুমি কি এমন কিছু মনে হয় যে তোমার সাথে কিছু আছে বা কোনো কিছু? কয় না মা আমি তো এমন কিছুই বুঝি না, এমনি আমার শরীর খারাপ। কয় তাহলে চলো তোমাকে হুজুরের কাছে নিয়ে যাই। বলছে হুজুরের কাছে নেওয়া লাগবে না, আমি এমনিই ঠিক হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। ওই কয় এমনিই ঠিক হয়ে যাবা, কিছুদিন পরে তোমার বিয়ে, তোমার শরীরের এই অবস্থা হয়ে যেতেছে, তুমি এখন কি করো, কি বলতে চাও, চলো তুমি হুজুরের কাছে যাও। পরে কয় না আমি হুজুরের কাছে যাবো না, গেলে সমস্যা আরও বাড়বে। পরে এই কথা শোনার পর বললো সমস্যাটা বাড়বে মানে মানে তুমি অনেক কিছু জানো বা কি হইতেছে তুমি সব কিছু জানো, তুমি বলো আমার কাছে, আমি তো তোমার মাই হই। পরে বললো যে মা দেখো আমি তোমাকে যে কথাটা বলতেছি এটা বলাই ভালো, আমার মনে হইতেছে আমি আর বাঁচবো না। কেন বাঁচবো না? পরে বলে মা এমন এমন কাহিনী এই ছোটবেলার থেকেই, তোমরা তো এটা খেয়াল করো, তেমন কারোর সাথে আমি কথাবার্তা বলি নিয়ে না, ছোটবেলার থেকে আমার সাথে একটা পরী থাকে, ওর নাম হলো জেরিন বা এমন কিছু একটা নাম বললো। ও সবসময় আমার সাথেই থাকে ছোটবেলার থেকে, আমার যেটা খাবার খেতে ভালো লাগে মাঝে মধ্যে আয়না দিত। কিন্তু একটা শর্ত দিছিল কি তুমি তোমার মা বাপ বন্ধু বান্ধব কারো কাছেই কিচ্ছু বলতে পারবো না, কারো কাছে কিচ্ছু বলতে পারবো না। তো আমি করি কি এর জন্য কারো কাছে কিছু বলি না, আর এই কারণেই ও এখনও আমার সাথে আছে। আমি যে সময় ঢাকায় যাই, আরেকটা কথা বলা ভালো, উনি সময় ঢাকায় যায় চাকরির ক্ষেত্রে, ওই সময় কিন্তু উনি কোনো চাকরি বাকরি কিচ্ছুই করতো না। ওই পরেই বলছে যে তুমি এখন বড় হইতাছো, তুমি যদি এরকম আমার সাথে সবসময় থাকো বা তুমি যদি এরকম হঠাৎ কথাবার্তা বলো, কেউ যদি সন্দেহ করে তাহলে তো তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে।
তো এক কাজ করো, তুমি ঢাকায় যাও, একটা চাকরির কথা বলো, চাকরির কথা বললে তুমি আলাদা থাকো, তাহলে তো আর কেউ বুঝতে পারবে না যে আমি তোমার সাথে আসছি। আর টাকা পয়সার যে বিষয়টা, ওই পরি মাঝে মধ্যে অনেক কিছু আয়না দিত, এমন কিছু জিনিস আয়না দিত যে ওটা বেচলে অনেক পরিমাণে টাকা পাওয়া যেত। আর খাবার দাবার এই পরি আনাইতো, বা টাকা পয়সা যেটা থাকতো উনি খাইতো, কিন্তু কোনো চাকরি বাকরি করতো না, বাড়িতে যে টাকা পাঠাইতো ওই টাকা থেকেই। তো বললো, মা এমন এমন কাহিনী, আমি তো আর বুঝি নাই যে কাহিনীটা তো বড় হবে। বিয়ের কথা তোমরা বলছো, তাও কোনো সমস্যা নেই, এখন যে সময় দেখতে আসছি যে আমার বিয়ে হয়ে যাবে, তো ওই সময় পরি বললো যে তোমার তো বিয়ে হয়ে যেতেছে, তুমি তো আমাকে তাহলে ছাইরা দিবা, এক কাজ করো, তুমি বিয়ের জন্য না কইরা দাও। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি আমি বিয়ের জন্য না কইরা দিই, তাহলে তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা যে কেন আমি বিয়ে করব না, বা মেয়ে অপছন্দ, বা এমন এমন কিছু। পরে তো তখন আমার কোনো জবাব দেওয়ার থাকবে না। এর জন্য আমি বলছি যে না, আমি এই বিয়েটা করবোই, পরীক্ষা যে সময় এই কথা বলে যে বিয়েটা আমি করবোই। তোমার সাথে তো আমার সম্পর্ক সারা জীবনে থাকবে না, কারণ তুমি পরি, জিন জাতি, আর আমি হলাম মানুষ। তো এই কথা বলার পর নাকি ওই পরি অনেক রাগ হয়। রাগ হওয়ার পরে এই প্রথম আর কি এমন করলো কি, তাকে ধাক্কা মেরা ফালায় দেয়। ফালায় দেওয়ার পর থেকে বললো যে তুই বিয়ে করবি না, তুই যদি বাচ্চাই না থাকিস তাহলে বিয়ে করবি কীভাবে। এই কথা বলার থেকে মা আমাকে প্রত্যেক দিন রাতে এরকম টর্চার করে, আমি খাওয়া দাওয়া করতে পারতাছি না কিচ্ছু। এমনকি এই যে আমি যে 3-4 দিন বা যতদিন ধরে আছি, দেখতেছো আমার শরীর খারাপ, এই কয়েকদিন রাত্রে আমি একটা রাত্রেও ঘুমাইতে পারি না। ও আমাকে অনেক টর্চার করে, ও বলতেছে তুই যদি বিয়ে করস তাহলে তোকে আমি মাইরা ফেলবো, আর এমন কি তুই যদি বিয়ে করে ফেলাস তো এই মেয়েকে আমি মাইরা ফেলবো, তুই এখন কি করবি তুই দেখ। তো এর জন্য মা আমার এমন এমন কাহিনী, আরও এটা বলছে তুই যদি কারো কাছে এই কথা বলসো তাহলে ওই দিনই তোকে মাইরা ফেলবো, কিন্তু এই যে আমি আজকে তোমার কাছে বইলা দিলাম, এটা যদি কোনো সমাধান থাকে মা তুমি আমাকে বলো। ওরা বললো, দেখ বাবা, ভুল তো মানুষের কাছ থেকে হয়, তুই আমাকে জানাইছস, যাক আমি দেখি এটা কি করা যায়। পরে হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর বলল, দেখেন কারেন্টটা এত দূর বার হয়েছে যে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না, আপনারা এক কাজ করেন, অমুক এক হুজুরের কাছে যান, উনি হয়তো বা কিছু করতে পারে। পরে এই কুমিল্লাতে এরকম কোনো চিকিৎসা পাওয়া গেল না, ঢাকায় আসলো, ঢাকা কোন জায়গার কথা জানি বললো, আমার ঠিক মনে নেই। তো বললো যে ওই জায়গায় আসার পর ওই হুজুর দেখার পরে বলল, তুমি তো বিশাল ভুল করে ফেলছো, ও তোমার সাথে প্রায় 1 যুগ পার করে ফেলছে, আর ও কোনো সময় চায় না যে তোমাকে ছাড়তে, আর তুমি যদি এখন ওকে ছাইড়া দাও তাহলে ও তো তোমাকে মাইরা ফেলবে, ও খুবই শক্তিশালী একটা জিন। আরেকটা কথা বলা ভালো, একটা জিনের থেকে একটা পরিশক্তি বাস্তবেই বেশি থাকে। তো এরকম বলার পরে বললো, তো এখন কি করা যায় দেখেন, আমি তো বাঁচতে চাই, আর জিনের যে বিষয়টা, ওর সাথে তো আমার সারা জীবন থাকা সম্ভব না, কারণ আমি মানুষ হিসাবে আমার তো একটা চাহিদা আছে, আমারও বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, এইটাই মানে এক কথায় আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তো বললো, তুমি স্বাভাবিক জীবনযাপন যে করতে চাও, তো দেখি আমি কি করতে পারি, তবে আমি গ্যারান্টি দিতে পারতাছি না যে একবারে ওর থেকে তোমাকে আমি সরাইতে পারবো, যেহেতু ও অনেক সময় ধরে তোমার কাছে আছে। এখন দেখি আল্লাহ ভরসায় কি করা যায়, আল্লাহ সব কিছু করতে পারে। পরে বললো, আচ্ছা ঠিক আছে আপনি করেন। পরে বললো, আচ্ছা তুমি এক কাজ করো, এখন থেকে তুমি কোনো দিন আর গরুর গোস্ত খাইতে পারবো না, যেদিনই গরুর গোস্ত খাবা ওদিনই তোমার সমস্যা হবে। আরও কিছু নিয়মতান্ত্রিক দিল যে সন্ধ্যার পর যতই কাজ থাকুক, তুমি যে কোনো কাজ করো না কেন, সন্ধ্যার পর যত তাড়াতাড়ি পারবা ঘরের ভিতরে ঢুকে যাবে। আর বিশেষ করে কোনো দিন রাত পুরাটা বাইরে কাটাবা না। তোমার যদি কোনো জায়গায় যাইতে হয় বাড়িতে বা কোনো জায়গায়, দিনে বের হবা বা ভোরে বের হবা, কিন্তু রাত যেন পুরাটা 12টার পর পার না হও। পরে বললো, আচ্ছা ঠিক আছে। তো কিছু তাবিজ কালাম দিল, দেওয়ার পরে দেখো যে তোমার আসলে কি হয়, কতটুকু আমি উপর করতে পারি। পরে গেল, দেখলো যে কিছুদিন ধরে আর কোনো সমস্যা নেই, স্বাভাবিক চলাফেরা। তারপর হয় কি, কিছুদিন পরে ঘুমের ভিতর সে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে, যে ভিকটিম সে অনেক জোরে কান্না শুরু করে। কান্নাটা এত জোরে করে যে তারা সবাই আবার ঘরে দৌড়ে আসে, যে বাবা কী হইলো, এমন এমন কাহিনী, ও তো আমাকে অনেক মারধর করতে, স্বপ্নের ভিতরে মারধর করতে আছে ঠিকই, কিন্তু শরীরের ভিতরে আঘাতের চিহ্ন বোঝা যায়। তো বললে যে এখন কি করে, তোমার তাবিজটা কই দেখি। দেখি যে তাবিজ আছে ঠিকই, কিন্তু আর কি কোনো কাজ হচ্ছে না। পরে আবার ওই হুজুরের কাছে নিয়ে যায়, হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে দেখো, আমি যে তাবিজটা দিছি এই তাবিজের ওর কিছুই হইতেছে না, কারণ ও শক্তিশালী অনেক জিন, আর আগেই বলছি তোমার সাথে অনেক দিন ধরে ছিল, এটাই হইলো মনে করো
কথা। এখন দেখি, আমি আরেকবার চেষ্টা করে দেখি, পরে আবার আরেকটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর যে সময় যায়, তো আবার ঠিক 1 মাস ভালো থাকে। 1 মাস পরে সেম কাহিনী, ঘুমের ভিতরে এরকম মারধর করে, ইয়া করে। আর এদিক দিয়ে একটা কথা কি, এদিক দিয়ে আর বিয়েটা হয় না, যে 1 সপ্তাহের ভিতরে বিয়ে হওয়ার কথা ছিল, দেখে ছেলে এমন অসুস্থ, তো এর জন্য বিয়েটা অনেক পিছিয়ে দেয়। যেহেতু চাচাতো বোন ছিল, আপন চাচাতো বোন, তো বললো কয়েকদিন পরেই বিয়ে করো, ঘরের ছেলে ঘরের মেয়ে। তো এরকম করতে করতে হয় কি, 1 মাস পরে আবার এই কাহিনী। পরে বললো দেখেন, এই জিনকে আমার দ্বারা থামানো সম্ভব না। তো আমি আরেক জায়গার ঘটনা বলি, আপনারা ওই জায়গায় যান, দেখেন সে যদি কিছু করতে পারে। পরে বলে আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যাইতো আমরা রাজি। পরে গেলেও ওই হুজুর যাওয়ার পরে বললো দেখো, তুমি সবচেয়ে বড় ভুল করছো, তুমি যদি কয়েকজনকে জানাই তাই ঘটনাটা যে ছোটবেলা থেকে তোমার সাথে ও আসছে, তাহলে কোনো সমস্যা নেই। তুমি একান্তভাবে ওকে এতটা শক্তিশালী করছো যে ও তোমার থেকে আর যাইতেই চাইতেছে না। তা আল্লাহর উপর ভরসা রাখো, জিনের কোনো শক্তি নেই, আল্লাহর কাছে সব কিছু ঠিক হয়ে যাবে। পরে বললে হ্যাঁ হুজুর, আমি এটা মানি, আল্লাহ সব কিছু করতে পারে। তো সে কি করলো, প্রথম কিছু পানি পড়া দিল। সে আবার একটা কথা ভালো, কেউ কবিরাজ কোনো তাবিজ দেয় না, পানি পড়া দিল। পানি পড়া দিল আর কিছু কাজ করতে বললো, যে তুমি এমন এমন নামাজ কালাম পড়বা আর এমন এমনভাবে চলাফেরা করবা, ইনশাল্লাহ দেখবে এটা ভালো হয়ে যাবে। তো পানি পড়া খায়, পানি পড়া খাওয়ার পরে দেখা গেল যে আরও মানে খারাপের দিকে অবস্থা হয়ে যেতে থাকে, যে দেখা যায় যে একে একা সে নিজের গালে খামচানো শুরু করতেছে, খাবার খাইতেছে না, খাবার দিলে বাম হাত দিয়ে ঠেলা ফালাই দিতেছে, লাত্তি মেরা ফালাই দিতেছে। তো এই অবস্থা দেখে আবার হুজুরের কাছে নেয়। তো হুজুরের কাছে নেওয়ার পরে বলে যে দেখো, জিনিসটা ভালোর দিকে যেতেছে, কিন্তু তোমার উপরে একটু কষ্ট হবে, এগুলো সহ্য করে রাখো, আর নিয়মিত নামাজ পড়ো, নামাজ পড়লেই ও তোমার উপরে আর আসতে পারবে না। পরে এমন এমন করতে করতে প্রায় 1 বছর মতো কাটতেছে এই সব কাহিনী করতে করতে। তো একটা পর্যায়ে হয় কি, হুজুর বললো যে তুমি এক কাজ করো, এখন বিয়েই করে ফেলো। বিয়েটা করলে হবে কি, বিয়ের কয়েকটা দিন তোমার উপরে অনেক অত্যাচার করবে আর থাকবে না। পরে হয় কি, বিয়ে করে, বিয়ে করার পর দেখা যায় যে প্রায় 1 মাসের মতো ও দানু নাকি ইয়া হয়ে যায় আর কি, বোবা হয়ে যায়, কারোর সাথে মানে কথা বলতেই পারে না। মানে এমনভাবে ওই যেদিনই বিয়ে হয় ওদিন নাকি ওই জিনটা এমনভাবে গলা চিপা ধরে, এরপরে 1 মাস কোনো কথাই বলতে পারে না। পরে আবার ওই হুজুর কাছে নিয়ে যাওয়া, হুজুর আবার কিছু পারিপোনা দেয়, কোরআন শরীফ খতম করতে বলে। আস্তে আস্তে পরে হয় কি, আবার 1 মাস পর যে সময় হুজুরের কাছে যায়, ওই সময় যে সময় পানি পড়ে এগুলো আবার দেয়, আবার যে সময় পানি পড়া দেয়। 1 মাস পরে কথা একবারে স্পষ্ট বলতে পারে না, এখন হালকা পাতলা কিছু কথা বলতে পারে, কিন্তু কি ওই যে গলার যে দাগটা ওইটা এখনো যায়নি। পরে বলল আচ্ছা এইভাবে আর কতদিন হুজুর, এটার কোনো শেষ কি, কোনো চিকিৎসা আছে কি? পরে বলল যে দেখো, শেষ যে চিকিৎসাটা, এটাতে অনেক ক্ষতি হইতে পারে তোমার, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। তো হুজুর বলল যে অমুক অমুক জায়গায় যায়, তোমার এমন এমন একটা কাজ করা লাগবে। তো কিছু গোপন কাজ দেয়। তো এই কাজগুলা করার পর হয় কি, দেখা যায় যে সে আবার বোবা হয়ে যায়। আবার যে সময় বোবা, আবার 1 সপ্তাহ পরে কথা বলতে পারে, মানে এরকম চলছেই। চলার পর লাস্ট যে ফিনিশিংটা হয়, যে হুজুর এমনভাবে আর কীভাবে, আমার তো জীবনেই চলতেছে না, একটা মানুষ কিছুদিন পর পর কথা বলতে পারতেছে, আবার বোবা হয়ে যেতেছে, এটা তো আমার কাছে অনেক খারাপ লাগছে। তাতে কাজ করেন, এমন কিছু করেন যে আমি হয়তো মারা যাই, আর নাইলে এই জিনিসটা থেকে সমাধান হয়, আমার কারণে আমার স্ত্রীও অনেক কষ্ট হইতেছে, এই সেই। পরে এমন বলার পরে হুজুর বললো আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, তুমি 1 সপ্তাহ পরে আমার কাছে আসো, তোমার ওয়াইফকে নিয়ে আসো। পরে ওয়াইফকে আসার পরে হুজুরের এক কাজ করলো কি, একটা মাছের ডালের মতো একটা তাবিজ দুজনের হাতে দেয়। দুজনের হাতে দেওয়ার পরে ইনশাল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় না, এখন সুস্থভাবে জীবনযাপন শুরু করে।